Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? অলৌকিক যাত্রা। প্রফেসর সেলিমের বৈঠকখানায় বিকেলের আড্ডাটা জমে উঠেছে। তারানাথ তান্ত্রিকের কোনো এক গল্পে পড়েছিলাম। এক কিশোরী গল্পকথক তারানাথকে গল্পের পারিশ্রমিক হিসেবে 1 প্যাকেট সিগারেট দিয়েছিল। গল্পের সেই অংশটা থেকে অনুপ্রাণিত হয়ে প্রফেসরের জন্য 1 প্যাকেট সিগারেট কিনে আনে রফিক। প্রফেসরের হাতে এখন সেই প্যাকেটেরই একটি সিগারেট জ্বলছে। সিগারেটের টান দিয়ে ধোঁয়া ছেড়ে তিনি বললেন, তোমরা টাইম ট্রাভেলের কনসেপ্টকে বিশ্বাস করো? মানে তোমাদের কি মনে হয়, এমন কিছু কি আদৌ সম্ভব? রফিক বলল, বিজ্ঞান যেভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে তাতে এই কনসেপ্ট বাস্তবে পরিণত হতে খুব বেশি একটা সময় লাগবে বলে মনে হয় না। আমি বললাম, রফিকের সাথে আমিও একমত। বিজ্ঞান বহু অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, কিন্তু আজ হঠাৎ টাইম ট্রাভেল নিয়ে জিজ্ঞেস করলেন যে? প্রফেসর সেলিম কিছু একটা মনে পড়ার সুরে বলল, টাইম ট্রাভেলের কনসেপ্টে মনে পড়লে আমার গাইবান্ধার একটি ঘটনার কথা মনে পড়ে যায়। কি অদ্ভুতই না ছিল সেই ঘটনাটি, যেন টাইম ট্রাভেল সংক্রান্ত কোনো এক অলৌকিক যাত্রা। রফিক আবদারের সুরে বলল, তবে গল্পটি হয়ে যাক, মনে হচ্ছে শুনতে মন্দ লাগবে না। প্রফেসর মৃদু হেসে বললেন, তাই হবে, তবে চা ছাড়া এই গল্প জমবে না। তোমরা একটু বসো, আমি গিয়ে চা নিয়ে আসি। খানিক বাদে প্রফেসর ট্রেতে করে 3 কাপ চা আর কিছু বিস্কিট নিয়ে এলেন। চায়ের কাপে চুমুক দিয়ে রফিক বলল, গাইবান্ধা কেন গিয়েছিলেন? বেড়াতে বুঝি? প্রফেসর বললেন, আমার আর বেড়ানো, গিয়েছিলাম গবেষণার কাজে, সেখানেই ঘটনাটি শোনা। বললাম, বেশ, তবে চাও চলে এসেছে, এবার গল্পটা শুরু করাই যায়। প্রফেসর সেলিম চায়ের কাপে পরপর 2টো চুমুক দিয়ে তা টেবিলের উপর রেখে ঘটনাটি মনে মনে গুছিয়ে নিয়ে বলতে লাগলেন। সেবারে গবেষণার কাজে আমাকে গাইবান্ধার একটি গ্রামে যেতে হয়েছিল। গ্রামটি সেখানকার রেল স্টেশনের পাশেই ছিল। প্রতিদিনকার কাজ শেষ করে আমি প্রায় রাতেই স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে একটু ঘোরাঘুরি করে মাইন্ড ফ্রেশ করে নিতাম। একদিন রাতে প্রায় 12:30টার কথা, আর কোনো ট্রেন না থাকায় পুরো স্টেশন জনশূন্য হয়ে গিয়েছে। এমন নির্জন পরিবেশে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নেই বলে প্ল্যাটফর্মের উপর একটি বেঞ্চে বসে সিগারেট খেতে খেতে গবেষণার খুঁটিনাটি বিষয় নিয়ে চিন্তাভাবনা করছিলাম। হঠাৎ কোথা থেকে এক পাগল এসে স্টেশনের নীরবতা ভেঙে দিয়ে প্রায় চিৎকার করে কী সব অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করল। পাগলদের কথাবার্তা যার পরনায় অদ্ভুত ধরনেরই হয়, কিন্তু সেই পাগলটার কথাবার্তার ধরন ছিল একটু ভিন্ন। প্রায় চিৎকার করে কোনো এক কোনায় একা একা বসে বলছিল, আপনি এখান থেকে যান, চইলা যান, এইবার কী সব জিনিস ধরাই দিলেন, যান কইছি, যান। একে তো একা একা আজগুবি কথা বলছে, অন্যদিকে আমার চিন্তার ব্যাঘাত ঘটছে বলে পাগলটার উপর বেশ বিরক্ত হলাম। স্টেশন মাস্টার হয়তো কাছেই কোথাও ছিলেন। আমার কাছে এসে বিরক্তি নিয়ে পাগলের দিকে তাকিয়ে আছি দেখে, এই হারাধন, যা এখান থেকে, বলে ধমকে উঠলেন। স্টেশন মাস্টারের ধমক খেয়ে পাগলটা সেখান থেকে চলে গেল। এরপর আন্তরিকভাবেই উনি আমার পরিচয় জানতে চাইলেন। পরিচয় পর্ব শেষে জিজ্ঞেস করলাম, পাগলটাকে চিনেন তা কি? স্টেশন মাস্টার বললেন, এখানকারই লোক, একসময় জুতা সেলাই আর তৈরির কাজ করত। পাগল হলো কি করে? আমার এই প্রশ্নের উত্তরে উনি শোনালেন অদ্ভুত এক কাহিনী। হারাধন নামে গ্রামে এক মুচি ছিল। এক ছেলে আর বউকে নিয়ে তার ছোট্ট সংসার। কাজের সুবাদে হারাধন রোজ সকাল 10টার ট্রেনে গাইবান্ধা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বেলায়েতপুরে যেত এবং কাজ শেষ করে বিকেল 4টার ট্রেনে আবার বাড়ি ফিরত। এ ছিল তার দৈনন্দিন কাজের রুটিন। একদিন কাজের চাপ বেশি হওয়ায় সে বিকেলের ফিরতি ট্রেনটা মিস করে ফেলে। পরের ট্রেন সন্ধ্যা 6টা নাগাদ ছিল। কাজেই 6টা নাগাদ তার অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না। বেলায়েতপুর স্টেশন মাস্টার হারাধনকে চিনত এবং
এটাও জানত যে সে সকাল 10টার ট্রেনে আসে এবং বিকেল 4টার ট্রেনে ফিরে যায়। হারাধনকে বসে থাকতে দেখে স্টেশন মাস্টার এসে জানালো এই রুটে আজ আর কোনো ট্রেন চলবে না। লাইনের কোথাও সমস্যা হয়েছে, আর তা ঠিক করতে আজকের রাতটা লেগে যাবে। এ কথা শুনে হারাধন ভাবল রাত্রে স্টেশনে থেকেই আগামীকাল কাজ সেরে বিকেলের ট্রেনে বাড়ি ফিরবে। কারণ ট্রেন ব্যতীত এই বেলায়েতপুর থেকে গাইবান্ধা তার গ্রামে ফেরার অন্য কোনো উপায় নেই। যেই ভাবা সেই কাজ। সে তার জিনিসপত্র একপাশে রেখে প্ল্যাটফর্মের একটি বেঞ্চ দখল করল। তখন রাত 1টা কি 1:30টার কথা। সারাদিনের কাজের ধকল শেষে ক্লান্ত মুচি প্ল্যাটফর্মের বেঞ্চে শুয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ কারো ডাকে তার ঘুম ভেঙে যায়। স্টেশনের বেশিরভাগ লাইট অফ থাকায় সে বুঝতে পারল না কে তাকে ডাকছে। দূরের কম পাওয়ারের লাইটের হালকা আলোয় ঘুম ঘুম চোখে সে যতটুকু দেখতে পেল তাতে মনে হল সামনে একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে। ঘুম ঘুম চোখে সে বলল, এই গভীর রাইতে ডাকেন কেন ভাই? লোকটি ঠান্ডা অথচ নিষ্প্রাণ গলায় বলল, আমার কিছু জুতোর কাজ আছে, আসুন না, কাজ করে দেবেন। হারাধন বলল, না ভাই, এখন পারুম না, অনেক রাত হইছে, তাছাড়া আমি অনেক ক্লান্ত, আপনি সকালে আইসেন। এ কথা শুনে লোকটি অনুরোধের সুরে বলল, একটু আসেন না ভাই, খুব দরকার, আমি আপনাকে যথেষ্ট পারিশ্রমিকও দেব, আপনি শুধু আমার কাজটা করে দিন। লোকটার অনুরোধ মাখা গলার স্বর শুনে হারাধন মুচি আর না করতে পারল না। জিনিসপত্র সাথে নিয়ে সে লোকটির পেছন পেছন হাঁটতে শুরু করল। স্টেশনের বাইরে খুব বেশি একটা না আসায় তার এদিকটার তেমন কিছু চেনা ছিল না, আর তাই লোকটি তাকে কোথায় নিয়ে যাচ্ছে তার ব্যাপারেও তার কোনো ধারণা ছিল না। তারা দুজন হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলে ঘেরা একটি রাস্তায় প্রবেশ করে। জঙ্গলের রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর হারাধন জিজ্ঞেস করে, আন্নের বাড়ি আর কত দূরে? লোকটি বলে, আপনি চুপচাপ আমার সাথে আসুন। কিছু সময় পর তারা একটি কুঁড়েঘরের সামনে এসে পৌঁছায়। বিশাল এক গাছের নিচে ছোট্ট একটি ছনের কুঁড়েঘর। চাঁদের ম্লান আলোয় বোঝাও যাচ্ছিল না ওটা কি গাছ। লোকটি মুচিকে উঠোনে বসতে বলে বলল, আপনাকে কিছু জুতো বানাতে হবে। মুচির সাথে এমন কোনো চামড়া ছিল না যা দিয়ে সে জুতো বানাতে পারবে। সে বলল, জুতা বানাবো কি কইরা, আমার লগে তো চামড়া নাই। লোকটি বলল, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, চামড়া আমি দিচ্ছি। এ বলে লোকটি কুঁড়েঘরের ভেতরে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল সে যেন ভুলেও কুঁড়েঘরের মধ্যে উকি না দেয়। হারাধনের লোকটাকে কেমন যেন মনে হল। একে তো জঙ্গলের মাঝখানে ছোট্ট কুঁড়েঘর, তার উপর আবার বলছে ঘরের ভেতর যেন উকি না দেয়। কিছু সময় বাদে লোকটি হাতে করে কিছু চামড়া নিয়ে এসে হারাধনকে দিল। জুতোর মাপ বুঝিয়ে দিয়ে লোকটি আবার কুঁড়েঘরের ভেতরে চলে গেল। যাওয়ার আগে আবার বলে গেল কাজ শেষ হলে মুচি যেন তাকে ডাক না দেয়, লোকটি নিজেই চলে আসবে। ম্লান চাঁদের আলোয় জঙ্গলে ঘেরা ছোট্ট কুঁড়েঘরটির উঠোনে বসে হারাধন এক মনে জুতো তৈরি করতে লাগল। জুতো বানানোর সময় সে অবাক হয়ে লক্ষ্য করল, সাধারণত যেসব চামড়া দিয়ে সে জুতো বানায় সে চামড়ার তুলনায় লোকটির দিয়ে যাওয়া চামড়াগুলো মোলায়েম আর পাতলা। যেন কোনো গল্পের এই অংশে এসে প্রফেসর থেমে গেলেন। ওনার এই থেমে যাওয়াটা যে গল্পের প্রতি শ্রোতার আগ্রহ বাড়ানোর জন্য তা বলাই বাহুল্য। খালি হয়ে যাওয়া চায়ের কাপটা টেবিলের উপর রেখে রফিক বলল, তারপর কি হলো? মুচিটি কি বুঝতে পেরেছিল ওগুলো কিসের চামড়া ছিল? প্রফেসর একটি সিগারেট ধরিয়ে তাতে আইস করে টান দিয়ে বললেন, মুচিটির একটু অন্যরকম লাগছিল বটেই, কিন্তু তার সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। খাঁটি মুচি বলে কথা, একবার জুতো তৈরি কিংবা কাজ শুরু করে দিলে আর কোনো দিকেই খেয়াল থাকে না। একে একে 5 জোড়া জুতো তৈরি হওয়ার পর হারাধন স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে কাজ শেষ হয়েছে। সদ্য বানানো 5 জোড়া জুতো নিয়ে উঠোনে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগল সে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর লোকটি যখন এলো না, তখন মনে মনে সে বেশ বিরক্ত হল। ভাবল, কার না কার পাল্লাই পড়েছে, ডাক দেওয়া নিষেধ, উকি দেওয়া নিষেধ,
তার উপর জঙ্গলে ঘেরা দম বন্ধ করা বাড়ি। বিরক্তি নিয়ে মুচি এসব ভাবছিল। এমন সময় কুঁড়েঘর থেকে লোকটি বেরিয়ে এলো। লোকটিকে দেখে মুচি বলল, আমার কাজ শেষ, এইবার আমাকে দিয়ে আহেন। লোকটি বলল, আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, আরও 3 জোড়া জুতো বানাতে হবে। এবার লোকটি জুতোর যে মাপ দিল সেটা ছিল 8-9 বছরের বাচ্চার। মাপ দেওয়া শেষে লোকটি পুনরায় মুচিকে আরও কিছু চামড়া দিল। মুচি হাতের স্পর্শে টের পেল চামড়াগুলো আগের তুলনায় অনেক বেশি নরম এবং এখনও ভেজা, যেন সদ্য কোনো প্রাণীর শরীর থেকে চামড়াগুলো ছাড়িয়ে আনা হয়েছে। সে আবার কাজে লেগে পড়ল। প্রতিদিন যে চামড়া দিয়ে মুচি কাজ করত সে চামড়ার তুলনায় লোকটির দিয়ে যাওয়া চামড়াগুলো নরম আর পাতলা হওয়ায় মুচির কাজ শেষ হতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগল। সদ্য তৈরিকৃত জুতোগুলো নিয়ে সে লোকটির জন্য অপেক্ষা করতে লাগল। আগের মতো লোকটি এবার আর দেরি করল না। মুচির কাজ শেষ হওয়ার সাথে সাথে এসে উপস্থিত হল। লোকটি যখন জুতোগুলো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে দেখছিল তখন হারাধন মুচি লক্ষ্য করল এখানে আসা নিয়ে এখন পর্যন্ত যতক্ষণ সে কাজ করেছে তাতে অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফোটার কথা, অথচ চারপাশটাই এখনও অন্ধকার বিদ্যমান। মাথার উপরের চাঁদটা যেন সেই একই অবস্থায় রয়েছে। এ ব্যাপারে আর কিছু ভাবা কিংবা বলার আগেই লোকটি বলল, আপনার কাজ আমার অনেক পছন্দ হয়েছে, তাই আপনাকে বড় পারিশ্রমিক দিব, তবে এক শর্তে, আজকের রাতের কথা আপনি কখনো আর কাউকেই বলতে পারবেন না। মুচি অবাক হয়ে বলল, কেন ভাইজান? কারণটা এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, আর সেটা ঠিকও হবে না। তবে এটুকু বলতে পারি, আজকের রাতের কথা কখনো যদি কাউকে জানান তাহলে ক্ষতিটা আপনারই হবে। হারাধন কিছু বুঝতে না পেরে চুপ করে রইল। লোকটি কুঁড়েঘরের ভেতরে জুতোগুলো রেখে এসে কাপড়ে মোড়ানো কিছু একটার খণ্ড তার হাতে দিয়ে বলল, এটাই আপনার পারিশ্রমিক। বাড়ি ফিরে তবেই এটা খুলবেন, কেমন? সারাদিনের ক্লান্তি এবং নতুন করে অনেকক্ষণ কাজ করায় মুচি অতিরিক্তই ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই বিনা বাক্য ব্যয়ে সে কাপড়ে মোড়ানো খণ্ড ব্যাগে ভরে লোকটির পেছন পেছন হাঁটতে লাগল। প্রফেসর দম নেওয়ার জন্য থামতেই রফিক জিজ্ঞেস করল, কাপড়ের মধ্যে কি ছিল? শেষ হয়ে আসা সিগারেটটি টেবিলের একপাশে থাকা ছাইদানিতে গুজে দিয়ে প্রফেসর বললেন, একটু পরেই জানতে পারবে। এরপর কি হলো শোনো। জঙ্গলে ঘেরা সেই কুঁড়েঘরটি ত্রিসীমানা পার হয়ে কিছু দূর আসার পর পূর্ব আকাশে ভোরের আলোর রেখা ফুটে উঠল। আলোটা এতক্ষণ যেন কোথাও বন্দী ছিল, হঠাৎ মুক্তি পেয়ে দাপটের সাথে আকাশে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। হারাধন হাঁটার গতি বাড়িয়ে দিল। এতে লোকটি খানিকটা পেছনে পড়ে গেল। হাঁটতে হাঁটতে হারাধন খেয়াল করল রাতের চারপাশের গাছপালা আর পরিবেশ যেমন মনে হয়েছিল এক রাতেই সব যেন বদলে গিয়েছে। রাস্তার দুপাশের গাছগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। কাঁচা রাস্তায় ইট বিছানো আর দুপাশে অসংখ্য বাড়িঘর। অবাক হয়ে এসব দেখতে দেখতে লোকটি যে কখন চলে গেল তা আর হারাধন মুচি টের পেল না। সে যখন স্টেশনে পৌঁছল তখন দেখল এক রাতেই পুরো স্টেশনের চেহারা বদলে গিয়েছে। পুরনো স্টেশন বিল্ডিংয়ের জায়গায় এখন নতুন আর বড় একটি বিল্ডিং। প্ল্যাটফর্মটাও আগের থেকে বেশ বড়, যেন নতুন একটি জগতে চলে এসেছে। কি হচ্ছে তা বুঝতে না পেরে সে গতকাল দেখা হওয়া স্টেশন মাস্টারকে খোঁজার চেষ্টা করল। যখন স্টেশন মাস্টারের দেখা পেল তখন তার মাথাটা ঘুরে উঠল। এটা তো সেই স্টেশন মাস্টার না। এক রাতেই স্টেশন আর স্টেশন মাস্টার পাল্টে গেল। সকাল ঠিক 10টায় গাইবান্ধা যাওয়া ট্রেন প্ল্যাটফর্মে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, অন্তত সময় মতো বাড়ি তো ফেরা যাবে। যদিও তার পরিকল্পনা ছিল সারা দিনের কাজ শেষে তারপর বাড়ি ফিরবে, কিন্তু এ অবস্থা দেখার পর তা করার আর ইচ্ছে পেল না সে। গ্রামের স্টেশনে নেমে সে দেখল এখানকার স্টেশনটার কাঠামো বদলে গিয়েছে। পুরনো জীর্ণশীর্ণ বিল্ডিংয়ের জায়গায় নতুন আর বড় বিল্ডিং। গ্রামের পথে হাঁটার সময় মুচি দেখল গ্রামটাও আর আগের মতো নেই। বাড়িঘর, রাস্তাঘাট
গাছপালা প্রায় সবই বদলে গিয়েছে। কিছু দূর যেতেই হঠাৎ ৩০ বছরের এক লোকের সাথে তার দেখা হলো। প্রথমে লোকটিকে সে চিনতে না পারলেও পরে খেয়াল করে দেখল এটা তাদেরই গ্রামের আরেক মুচির বড় ছেলে। কিন্তু সে তো তাকে ১৫ বছরের ছেলে দেখে গিয়েছিল, এত বড় হলো কবে? হারাধনকে দেখে ছেলেটা প্রায় চিৎকার করে বলে উঠল, আরে আপনি কই ছিলেন এতদিন? সে অবাক হয়ে বলল, এতদিন মানে? আমি তো কালকাই কাজে গেলাম, ট্রেন মিস হওয়ায় আজ সকালে ট্রেনে ফিরলাম। আর এগুলা কি হইতেছে? এক রাইতেই তুমি এত বড় হইলা কেমনে? ছেলেটি বিস্মিত হয়ে বলল, কি কন, এক রাত কই? আপনি তো গত ১৫ বছর ধইরা নিখোঁজ। সেই যে ১৫ বছর আগে কাজে গেলেন, আর তো ফেরেন নাই। অবাক হয়ে বললাম, এক রাতেই ১৫ বছর কেটে গেল? রফিক বলল, এ তো রীতিমতো অবিশ্বাস্য। একদিন ২ দিন না, ১৫ বছর। তার পরিবার কি চিনতে পেরেছিল? প্রফেসর বললেন, তা পেরেছিল, যেখানে ছিলাম। লোকটির কথা শুনে মুচির মাথা ঘুরে উঠল। তার সাথে ঠিক কি হচ্ছে, কিংবা তা আদৌ বাস্তব নাকি স্টেশনে ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখছে, এসব ভাবতে ভাবতে সে নিজের বাড়ি পৌঁছে গেল। তার বউ আর ছেলে তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তারপর তাকে জড়িয়ে তারা সে কি কান্না! গত ১৫ বছর ধরে নিখোঁজ হওয়ায় তাকে খুঁজতে এবং তার অনুপস্থিতিতে তারা কি কি করেছে সেসব একে একে বলতে লাগল। মুচি খেয়াল করে দেখল তার বউ আগের থেকে অনেক বয়স্ক হয়ে গিয়েছে, আর তার ছেলের বয়স প্রায় ৩০ বছর, অথচ তার ছেলেও ১৫ বছরের ছিল। হারাধনের কাছে সব কিছু কেমন যেন দুঃস্বপ্নের মতো মনে হল। দ্রুত ঘরে ঢুকে গতকাল রাতে লোকটির দেওয়া কাপড়ে মোড়ানো খণ্ডটি ব্যাগ থেকে বের করল সে। কাপড়ের মোড়কটি খুলতেই দেখা গেল খণ্ডটি আসলে খাঁটি সোনার বার। বারটি দেখে তার ছেলে এবং বউয়ের চোখ ছানা বড়া হলেও মুচি একেবারে শান্ত রইল। কাল রাতের ঘটনাটি যে কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এবং লোকটিও যে কোনো মানুষ ছিল না, তা পুরোপুরি বুঝে গিয়েছে সে। আর সেজন্যই বউ, ছেলে আর গ্রামবাসীর হাজারো প্রশ্নের পরেও সেই রাতের ব্যাপারে একটি শব্দও বলল না সে কাউকে। কারণ লোকটি বলেছিল এই রাতের কথা কাউকে জানালে তারই ক্ষতি হবে। এর প্রায় বছরখানেক পরের কথা। ততদিনে গ্রামের সবাই হারাধন মুচির কথা ভুলে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মুচিও আগের মতো রোজ গাইবান্ধা থেকে বেলায়েতপুর ট্রেনে করে গিয়ে কাজ শেষে বিকেলে ফিরে আসে। একদিন হঠাৎ করে মুচি অসুস্থ হয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই তাদের সংসারে অভাব নেমে এলো। ছেলেটা অবশ্য কাজ করত, কিন্তু ততদিনে সে বিয়ে করায় ৩ জনের সংসার বেড়ে দাঁড়ালো ৪ জনে। তাই ছেলের একার পক্ষে খাবারের খরচ চালানো সম্ভব হলেও বাবার চিকিৎসার খরচ চালানো সম্ভব ছিল না। আর সেজন্যই মুচির পরিবার সোনার বারটি বিক্রি করার চেষ্টা করল। মুচির কাছে একটি সোনার বার রয়েছে কথাটা ৫ কান হতেই গ্রামের সবাই এসে মুচির বাড়ি উপস্থিত হল। বারটি সে কোথায় পেল, কি করে আনল, এসব একের পর এক প্রশ্ন করতে লাগল তারা। একজন মুচির কাছে একটি আস্ত সোনার বার থাকাটাও যে অস্বাভাবিক ব্যাপার, তা মুচিটি নিজেও বুঝতে পেরেছিল। কিন্তু তবুও সে চুপ করে রইল। তবে বেশিক্ষণ আর চুপ করে থাকতে পারল না। গ্রামের মানুষ এমনভাবে জেরা করতে শুরু করল যেন সে এটা চুরি করে এনেছে। একজন তো ছুটল পুলিশকে খবর দিতে। এক প্রকার বাধ্য হয়েই মুচি সেদিন রাতে ঘটা ঘটনা সবকিছু গ্রামবাসীদের খুলে বলে। অন্য সময় হলে হয়তো গ্রামবাসী কেউ ঘটনাটি বিশ্বাস করত না, কিন্তু নিখোঁজ হওয়া মুচিকে ১৫ বছর পর সেই একই বেশে ফিরতে দেখে গ্রামবাসীরা ঘটনাটাকে আর বানোয়াট বলে চালাতেও পারল না। আর তাই তারা এবার সকলে মিলে মুচিকে সোনার বারটি বিক্রি করতে সাহায্য করল। বার বিক্রির বিশাল অঙ্কের প্রায় পুরোটাই মুচির চিকিৎসার পেছনে খরচ হয়ে গেল। মুচি সুস্থ হয়ে ওঠার পর হঠাৎ কোনো এক অসুখ বিসুখ ছাড়াই তার স্ত্রী, ছেলে এবং ছেলের বউ মারা গেল। দেখা গেল
তাদের ৩ জনের গলাতেই সূক্ষ্ম কিছু একটার দাগ। মুচিটি বুঝতে পারল এটা তারই কর্মের ফল। লোকটির কথা অমান্য করে সেই রাতের ঘটনা গ্রামবাসীদের বলাই আজ এমন হয়েছে। এর কিছুদিন পর মুচিটি পাগল হয়ে যায়, আর তখন থেকেই স্টেশনে ঘুরে বেড়াই। বললাম, থানা, পুলিশ কিছু হয়নি না? মানে গলায় যেহেতু দাগ ছিল, সেক্ষেত্রে মুচির উপর তো সন্দেহ হওয়ার কথা ছিল গ্রামবাসীর। প্রফেসর বললেন, এ কাজ যে মুচির নয়, বরং সেই অলৌকিক শক্তির, তা গ্রামবাসীরা এক কথায় মেনে নিল। ১৫ বছর পর মুচির ফিরে আসা, সোনার বার, এসব দেখার পর আর কেই বা সন্দেহ করবে? তাই পুলিশ পর্যন্ত পৌঁছায়নি ব্যাপারটা আর। রফিক বলল, সেদিন রাতে চামড়াগুলো কোন প্রাণীর ছিল তা জানা গিয়েছিল? তা সেভাবে জানা যায়নি, তবে সেই গ্রাম থেকে চলে আসার আগের দিন স্টেশনে মুচিকে প্রলাপ বকতে দেখেছিলাম আমি। সেই বলছিল ওগুলো নাকি মানুষের চামড়া ছিল। অবশ্য বর্ণনা শুনে আমারও সেটাই মনে হয়েছিল। ইতিমধ্যে বিকেল পেরিয়ে সন্ধে নেমে এলো। দিনের শেষ আলোটুকু প্রদীপের মতো নিভে যেতেই আমি আর রফিক সেদিনের মতো প্রফেসরের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে।